সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদ আছো। তোমরা সব সময় ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো, এটাই আমাদের সব সময়ের প্রত্যাশা। সেই প্রত্যাশাকে সামনে রেখে বিগত দিনের মতো আমি আজকে নতুন আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করব তোমরা ক্লাসটি ভালো মতো উপলব্ধি করবে এবং আশ্বস্ত করবে যাতে এই ক্লাসটি ভবিষ্যতে তোমাদের জীবনের কাজে লাগে। খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। ক্লাসটি একাদশ দ্বাদশ শ্রেণীর পাশাপাশি কাজে লাগবে অনার্স এবং ডিগ্রি পাস কোর্সে যারা অধ্যয়নরত আছো, প্রথম বর্ষে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আশা করব আজকে তোমরা সবাই ক্লাসটি মন দিয়ে ভালো মতো উপলব্ধি করবে। তাহলে চলো আমরা আজকের ক্লাসে প্রবেশ করি। সবাইকে শুরুতে আমার আজকের ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম। পরিচিতি পর্ব। আমি শিবু শঙ্কর ঘোষ, প্রভাষক, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙ্গামাটি পার্বত্য জেলা। ক্লাসটি সম্পর্কে কারো কোনো জিজ্ঞাসা থাকলে সেক্ষেত্রে ফোন করতে পারো আমার মোবাইল নাম্বারে 01818697754 এবং ইমেল করতে পারো আমার ইমেল অ্যাড্রেসে। আমি যথাসম্ভব সেই সমস্যা সমাধানের চেষ্টা করব। পাঠের শুরুতেই আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, তৎকালীন পাকিস্তানের জাতীয় পতাকার একটি ছবি, অবিভক্ত ভারতের পরবর্তীতে। এবং আশা করি তোমরা সবাই চিনতে পেরেছ ছবিটা দেখে। পাকিস্তানের জাতির জনক বলা হয় মোহাম্মদ আলী জিন্না, তার ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি, নিশ্চয়ই তোমরা সবাই এই ছবিটির সাথে পরিচিত আছো। শেরে বাংলা একে ফজলুল হক, আমাদের পাকিস্তান রাষ্ট্র তথা বর্তমান বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টিতে যার অবদান অনস্বীকার্য। তোমরা সবাই জানো 1947 সালে ভারত যখন বিভক্ত হয়, ভারত এবং পাকিস্তান নামে দুটি নতুন রাষ্ট্রের যখন সৃষ্টি হয়, তখন সেই সৃষ্টি হয়েছিল একটি প্রস্তাবের ভিত্তিতে। আশা করি আমরা প্রিভিয়াস দুটি ছবি, মোহাম্মদ আলী জিন্না এবং শেরে বাংলা একে ফজলুল হক, এই দুটি ছবি দেখেই আমরা মোটামুটি উপলব্ধি করতে পারছি আজকে আমরা কোন পাঠটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি, বেশ কিছু নেতা সম্বলিত। এখানে শেরে বাংলা একে ফজলুল হক আছে, পাকিস্তানের তৎকালীন মুসলিম লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাও আছেন। অর্থাৎ তৎকালীন মুসলিম লীগের, ভারতের অবিভক্ত ভারতের একটি রাজনৈতিক দল মুসলিম লীগ, সেই মুসলিম লীগের বেশ কিছু নেতাকর্মীকে, সামনের সারির নেতাকর্মীকে আমরা একসাথে একটি ছবিতে আমরা দেখতে পাচ্ছি। এই তিনটা ছবি দেখে আমরা ইতিমধ্যেই উপলব্ধি করে পেরেছিলাম আজকে আমরা কোন বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা লাহোর প্রস্তাব 23 মার্চ 1940, লাহোর প্রস্তাব 1940 এই পাঠ্যের উপর আমরা আলোচনা করতে যাচ্ছি। উপস্থাপন করেন, অর্থাৎ প্রস্তাবটি, লাহোর প্রস্তাবটি উপস্থাপন করেন শেরে বাংলা একে ফজলুল হক। তোমরা নিশ্চয়ই জানো পাকিস্তান রাষ্ট্র যখন সৃষ্টি হওয়ার প্রস্তাবনা দিয়েছিল 1947 সালে, এই লাহোর প্রস্তাবের ভিত্তিতে অবিভক্ত ভারতকে বিভক্ত করে যখন ভারতের স্বাধীনতা দেওয়ার কথা চলমান ছিল, তখন ভারতের অন্যতম একটি রাজনৈতিক দল মুসলিম লীগের পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল যে ভারতের সীমান্তবর্তী যেই অঞ্চলগুলোতে, ভালো করে বুঝবে, ভারতের সীমান্তবর্তী যে অঞ্চলগুলোতে মুসলমানদের সংখ্যা বেশি, সেই অঞ্চলগুলোকে নিয়ে এক বা একাধিক রাষ্ট্র গঠন করতে হবে।
এক বা একাধিক স্বাধীন রাষ্ট্র গঠন করতে হবে। অর্থাৎ কি বলা হয়েছিল, ভারতের সীমান্তবর্তী যে অঞ্চলগুলোতে মুসলমানদের সংখ্যা বেশি, তোমরা নিশ্চয়ই জানো ভারত একটি বিশাল একটি রাষ্ট্র ছিল, ভারতে মুসলমান শাসকরা ঢুকেছিল সীমান্তবর্তী অঞ্চলগুলোতে দিয়ে, সেজন্য ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে মুসলমানদের সংখ্যা বেশি ছিল। এই জন্য লাহোর প্রস্তাবে দাবি জানানো হয়েছিল যে ভারতের সীমান্তবর্তী যে অঞ্চলগুলোতে মুসলমানদের সংখ্যা বেশি রয়েছে সে অঞ্চলগুলো নিয়ে এক বা একাধিক স্বাধীন রাষ্ট্র গঠন করতে হবে, এবং সেই দেশগুলোতে যদি এক বা একাধিক প্রদেশ থাকে সেই প্রদেশগুলোকেও স্বায়ত্তশাসনের অধিকার দিতে হবে। এরকম একটি দাবি নিয়ে 1940 সালে শেরেবাংলা একে ফজলুল হক তৎকালীন ভারতের মুসলিম লীগের সভাপতি ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, আর সহসভাপতি ছিলেন শেরেবাংলা একে ফজলুল হক। বাংলার শেরে বাংলা বলা হয়, বাংলার বাঘ বলা হয়। এই বাংলার বাঘ তথা বাংলার শেরে বাংলা, বাংলার শ্রেষ্ঠ সন্তান শেরে বাংলা একে ফজলুল হক, তিনি লাহোর প্রস্তাব উত্থাপন করেছিলেন তৎকালীন লাহোর শহরে, অবিভক্ত ভারতের লাহোর শহরে ভারতের বিরোধী দলের এক সম্মেলনে, অর্থাৎ মুসলিম লীগের একটি সম্মেলনে তিনি এই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। শিকন ফল, আজকে আমরা যে পাঠটা আলোচনা করতে যাচ্ছি সেই পাঠটা আলোচনা করার পরে আমরা কোন কোন বিষয়টি শিখতে পারবো সেই বিষয়টা আমরা এখানে লিপিবদ্ধ করেছি, তোমরা দেখতে পাচ্ছ। লাহোর প্রস্তাব কি তা আমরা বলতে পারবো, লাহোর প্রস্তাব কি তা আমরা বলতে পারবো, লাহোর প্রস্তাবের মূল বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো, লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য কি, মূল বৈশিষ্ট্য কি ছিল সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো, লাহোর প্রস্তাবের গুরুত্ব সমূহ মূল্যায়ন করতে পারবো, লাহোর প্রস্তাবের গুরুত্ব মূল্যায়ন করতে পারবো। এই কয়টি শিকন ফলকে সামনে রেখে আমরা আজকের পাঠটি সাজিয়েছি। তো চলো আমরা মূল পাঠে প্রবেশ করি। তোমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছ, এই ছবিটি দেখে তোমরা আসলে কি বুঝতে পারছো? এখানে আমরা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও ছবি দেখতে পাচ্ছি এবং অন্যান্য মুসলিম লীগের বিভিন্ন নেতাকর্মীর ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা এটা বুঝতে পেরেছি যে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির প্রাককালে অবিভক্ত ভারতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বর্তমানে বাংলাদেশের জাতির জনক, বাঙালি জাতির জনক, তিনিও মুসলিম লীগের সাথে সম্পৃক্ত ছিল খুবই ওতপ্রোতভাবে। তাদের সম্মিলিত চেষ্টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাঙালির বিভিন্ন রাজনৈতিক নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আব্দুল হামিদ খান ভাসানী, এদের একান্ত প্রচেষ্টায় 1947 সালে ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান নামের নতুন একটি রাষ্ট্রের জন্ম হয়েছিল। আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি, লাহোর রেজলিউশন। তৎকালীন মুসলিম লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, তিনি লাহোর প্রস্তাব যেখানে উত্থাপন করা হয়েছিল সেই সমাবেশে তিনি বক্তব্য, তার সভাপতির বক্তব্য তিনি এখানে দিচ্ছেন। আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি, বাংলার কৃতি সন্তান শেরে বাংলা একে ফজলুল হক, সে লাহোর প্রস্তাব যেখানে উত্থাপন করা হয়েছিল সেখানে তিনি তার লাহোর প্রস্তাব উত্থাপন করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি তৎকালীন মুসলিম লীগের সভাপতি চেয়ারে বসে আছে, আর সহসভাপতি শেরে বাংলা একে ফজলুল হক তিনি লাহোর প্রস্তাব উত্থাপন করছেন। অর্থাৎ লাহোর প্রস্তাবে তিনি বলেছিল যে ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলো নিয়ে এক বা একাধিক, এখানে কোনো একক রাষ্ট্রের কথা বলা হয়নি, একাধিক রাষ্ট্রের কথা বলা হয়েছিল সীমান্ত অঞ্চলগুলোকে নিয়ে, এবং সেই অঞ্চলগুলো হবে স্বাধীন রাষ্ট্র এবং সেখানে যে প্রদেশগুলো থাকবে সেগুলো হবে স্বায়ত্তশাসিত। লাহোর প্রস্তাব কি? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, আমি তবু একবার পরে শোনাচ্ছি। ব্রিটিশ ভারতের রাজনৈতিক ইতিহাসে লাহোর প্রস্তাব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। 1937 থেকে 1939 সালের কংগ্রেস শাসনের তিক্ত অভিজ্ঞতা হতে মুসলিম লীগ নেতৃবৃন্দ ভারতের মুসলমানদের ভবিষ্যৎ ভাগ্য নির্ধারণের জন্য নতুনভাবে চিন্তাভাবনা শুরু করেন এবং পূর্ণ স্বায়ত্ত শাসনের দাবি স্থানে স্বাধীন রাষ্ট্র গঠনের চিন্তা শুরু করেন।
এরই প্রেক্ষিতে নিখিল ভারত মুসলিম লীগের এক দ্বিবার্ষিক সম্মেলনে 1940 সালের 23শে মার্চ পাকিস্তানের লাহোর অনুষ্ঠিত এই সম্মেলনে উক্ত সম্মেলনে বাংলার অবিসংবাদিত নেতা ও কৃতি সন্তান শেরে বাংলা একে ফজলুল হক যে প্রস্তাবটি উত্থাপন করেন সেটি লাহোর প্রস্তাব নামে পরিচিত। এখানে উল্লেখ্য যে লাহোর প্রস্তাবের পূর্বে পাকিস্তানের তৎকালীন মুসলিম লীগের সভাপতি দ্বিজাতি তত্ত্ব নামে একটি তত্ত্ব তিনি উত্থাপন করেছিলেন। সে দ্বিজাতি তত্ত্বে তিনি বলেছিলেন যে ভারতে বিদ্যমান দুটি প্রধান জাতি হিন্দু এবং মুসলমান, এই দুটি জাতির জন্য দুটি আলাদা বাসস্থানের দরকার রয়েছে, অর্থাৎ হিন্দু এবং মুসলমানদের জন্য আলাদা আলাদা বাসস্থানের দরকার রয়েছে। পরবর্তীতে তার সেই দাবিকে নিয়ে আমাদের এই বাঙালির এক কৃতি সন্তান শেরে বাংলা একে ফজলুল হক 1940 সালের 23শে মার্চ 1940 সালের 23শে মার্চ তিনি তার ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন, যে লাহোর প্রস্তাবকে নিয়েই পরবর্তীতে পাক ভারত আলাদা হয়েছিল। আমরা লাহোর প্রস্তাবের মূল বৈশিষ্ট্য সমূহ একটু দেখব, কি কি বৈশিষ্ট্যকে পুঁজি করে লাহোর প্রস্তাব গঠিত হয়েছিল। এক, ভৌগোলিক দিক দিয়ে সংলগ্ন স্থান সমূহকে অঞ্চল হিসাবে চিহ্নিত করা, অর্থাৎ ভৌগোলিক দিক দিয়ে, ভৌগোলিক মানে হচ্ছে একটি দেশের ভৌগোলিক অবস্থা অর্থাৎ কাঠামোগত অবস্থা, সেই ভৌগোলিক দিক দিয়ে সীমান্তবর্তী অঞ্চলগুলোকে চিহ্নিত করা, কোথায় হিন্দুদের সংখ্যা বেশি রয়েছে, কোন কোন অঞ্চলে মুসলমানদের সংখ্যা বেশি রয়েছে, সেভাবে চিহ্নিত করা। 2 নম্বর, প্রয়োজন অনুসারে সীমান্ত পরিবর্তন করে ভারতের উত্তর পশ্চিম ও উত্তর পূর্বাঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মুসলমান এলাকাগুলোকে স্বাধীন রাষ্ট্র হিসেবে গঠন করতে হবে। 2 নম্বরে বলা হলো কি, যদি সীমান্ত ভাগ করা না থাকে তবে প্রয়োজন অনুসারে নতুন করে সীমানা বিন্যস্ত করে ভারতের উত্তর পশ্চিম এবং উত্তর পূর্বাঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মুসলমান যেখানে যেখানে রয়েছে সেগুলো নিয়ে এক বা একাধিক রাষ্ট্র গঠন করা। 3 নম্বরে বলা হলো যে এই স্বাধীন রাষ্ট্রসমূহের অঙ্গরাজ্যগুলো স্বায়ত্তশাসিত ও সার্বভৌম হবে। 3 নম্বরে কি বলা হলো, এই স্বাধীন রাষ্ট্রসমূহের নতুন যে রাষ্ট্রগুলোর সৃষ্টি হবে সেখানে যে প্রদেশগুলো থাকবে সেই প্রদেশগুলো হবে সম্পূর্ণভাবে স্বায়ত্তশাসিত ও সার্বভৌম। এখানে কেন্দ্রীয় সরকার অন্যায়ভাবে প্রদেশগুলোর উপর কোনো দাবি দেওয়া আরোপ করতে বা চাপিয়ে দিতে পারবে না, সেই প্রদেশগুলো হবে স্বায়ত্তশাসিত। এই 3টি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে লাহোর প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। লাহোর প্রস্তাবের গুরুত্ব, কি কি গুরুত্ব রয়েছে লাহোর প্রস্তাবের আমরা দেখব। 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি স্বতন্ত্র জাতিসত্তার বিকাশ। তখন জাতি হিসাবে ভারতীয়রা ছিল একক জাতি, যেহেতু এখানে আলাদা রাষ্ট্রের কথা বলা হচ্ছে সেক্ষেত্রে ভারতীয়দের থেকে আলাদা হয়ে এখানে নতুন আরেকটি জাতিসত্তার বিকাশ লাভ করে। 2 নম্বর, মুসলমানদের মধ্যে রাজনৈতিক চেতনা বৃদ্ধি। আগে মুসলমানদের মধ্যে রাজনৈতিক চেতনা তেমন ছিল না। পূর্বে ভারতে একটি মাত্র রাজনৈতিক দল ছিল, হিন্দু মুসলমান সবাই একটি রাজনৈতিক দল করত, সর্বভারতীয় জাতীয় কংগ্রেস। পরবর্তী 1905 সালে বঙ্গভঙ্গের ফলে আরেকটি নতুন রাজনৈতিক দলের সৃষ্টি হয়, সেটা হচ্ছে মুসলিম লীগ। এই মুসলিম লীগ যদিও সৃষ্টি হয়েছিল 1905 সালে পরের দিকে, কিন্তু এটা তেমন কোনো কার্যক্রম ছিল না। মূলত এর কার্যক্রম শুরু হয়েছিল, জনপ্রিয় লাভ করেছিল 1940 সালের সে লাহোর প্রস্তাবের উপর ভিত্তি করে। এই জন্য বলা হচ্ছে মুসলমানদের রাজনৈতিক চেতনা বৃদ্ধি। তারপর বলা হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে নতুন মাত্রা যোগ। যেহেতু আগে একটি মাত্র রাজনৈতিক দলের একচেটিয়া অধিকার ছিল, ভারতীয় জাতীয় কংগ্রেস, তো মুসলিম লীগের পরবর্তীতে ভারতে মুসলিম লীগ খুবই শক্তিশালী হয়ে ওঠে এবং ভারতের রাজনীতিতে নতুন করে প্রভাব বিস্তার করতে শুরু করে, ফলে ভারতের রাজনৈতিক ক্ষেত্রে একটা নতুন মাত্রার যোগ হয়। 4 নম্বরে আমরা দেখি পাকিস্তানের সৃষ্টি। এর লাহোর প্রস্তাবের পরে এই লাহোর প্রস্তাবের উপর ভিত্তি করেই মূলত পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে আমরা দেখছি সর্বশেষ বাংলাদেশের অভ্যুদয়, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। হ্যাঁ, তোমরা ঠিকই দেখতে পাচ্ছ, লাহোর প্রস্তাব যদিও 1940 সালে উত্থাপন করা হয়েছিল ভারত থেকে আলাদা হওয়ার জন্য, এখানে বলা হয়েছিল যে ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলো নিয়ে এক বা একাধিক রাষ্ট্র গঠন করতে হবে। এখানে কোনো একক রাষ্ট্রের কথা বলা হয়নি, কিন্তু পরবর্তীতে এই লাহোর প্রস্তাবকে বিকৃত করে পাকিস্তানের তৎকালীন নেতারা
কি করেছিল, এটাকে পাকিস্তান প্রস্তাব হিসাবে চিহ্নিত করে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি করে। কিন্তু এই আমাদের পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি করে আমাদের এই বাংলাকে পাকিস্তানের সাথে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়। কিন্তু মূল যে লাহোর প্রস্তাব সেখানে বলা হয়েছিল বাংলাদেশও আলাদা একটি রাষ্ট্র গঠিত হবে, কারণ বাংলাদেশের সাথে বর্তমান বাংলাদেশের সাথে যে পাকিস্তানের অংশ জুড়ে দেওয়া হয়েছিল পাকিস্তান নামকরণ নিয়ে, সে বাংলা এবং পাকিস্তানের মধ্যে 1500 মাইলের একটি দীর্ঘ একটি বিশাল দূরত্বের ব্যবধান ছিল। এবং সবচেয়ে বড় কথা ছিল এই বাংলা এবং পাকিস্তানের মধ্যে স্থলভাগে যোগাযোগ করার মতো কোনো রাস্তা ছিল না, শুধুমাত্র আকাশ পথে যোগাযোগ করা যেত। এরকম একটা অবাস্তব একটি পরিকল্পনাকে নিয়ে লাহোর প্রস্তাবকে বিকৃতি করে বা বাংলাকে, আমাদের বাংলাদেশকে পাকিস্তানের সাথে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছিল। এই জন্য কিন্তু প্রকৃত লাহোর প্রস্তাবে বলা হয়েছিল বাংলাও একটি স্বাধীন রাষ্ট্র হবে। এই জন্য বলা হয় যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে, বাংলাদেশের স্বাধীনতার পেছনে অন্যতম সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল আমাদের লাহোর প্রস্তাব 1940 সালে। সেখানে বলে দেওয়া হয়েছিল পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলগুলো নিয়ে এক বা একাধিক রাষ্ট্র গঠিত হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে 5টি গুরুত্ব রয়েছে: স্বতন্ত্র জাতিসত্তার বিকাশ, মুসলমানদের মধ্যে রাজনৈতিক চেতনা বৃদ্ধি বা রাজনৈতিক ক্ষেত্রে নতুন মাত্রা যোগ, পাকিস্তান সৃষ্টি এবং বাংলাদেশের অভ্যুদয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য কিছু দলীয় কাজ রয়েছে। দলীয় কাজগুলো তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রেরণ করবে। ক নাম্বার দল, যাদের রোল জোর সংখ্যা রয়েছে তাদের জন্য লাহোর প্রস্তাব বলতে কি বুঝো? যথারীতি ভেজোর সংখ্যায় যারা আছো রোল নাম্বার, তাদের লাহোর প্রস্তাবে স্বাধীনতার বীজ নিহিত ছিল। লাহোর প্রস্তাবে বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল, উত্তরটি ব্যাখ্যা করো। লাহোর প্রস্তাবে বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল, উক্তিটি ব্যাখ্যা করো। জোড়াই কাজ, লাহোর প্রস্তাব বলতে কি বুঝো? দ্বিজাতি তত্ত্ব বলতে কি বুঝো? তোমাদেরকে আমি ইতিমধ্যে বলে দিয়েছি। যথারীতি যাদের রোল জোরে আছে তারা 1 নাম্বারটা করে পাঠাবে, 2 নাম্বারটা করে পাঠাবে। যাদের রোল জোর সংখ্যায় 100, 102, 104 তারা পাঠাবে দ্বিজাতি তত্ত্ব বলতে কি বুঝো। যাদের রোল ভেজোর সংখ্যায় আছে তারা পাঠাবে লাহোর প্রস্তাব বলতে কি বুঝো। আমরা একক কাজ তোমাদের জন্য রেখেছি, করে যথারীতি আমাকে কমেন্ট বক্সে পাঠিয়ে দিবেন। লাহোর প্রস্তাবের মূল বৈশিষ্ট্য সমূহ কি কি তা ব্যাখ্যা করো। লাহোর প্রস্তাবের মূল বৈশিষ্ট্য সমূহ কি কি তা ব্যাখ্যা করো। মূল্যায়ন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, তবু আমি পরে শোনাচ্ছি। 1 নাম্বার, লাহোর প্রস্তাব 1940 সালের কত তারিখ উত্থাপিত হয়? সঠিক উত্তর 23 মার্চ। আমরা দেখেছি দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে ছিল, আমি আলোচনা করেছি মোহাম্মদ আলী জিন্নাহ। বাড়ির কাজ রয়েছে তোমাদের জন্য। লাহোর প্রস্তাবেই বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল। লাহোর প্রস্তাবেই বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল, উক্তিটি ব্যাখ্যা করো। এটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবাই আমাকে এটা কমেন্ট বক্সে প্রেরণ করবে বাড়ির কাজটা করে। সবাইকে আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে, এমন সবাই যে যেখানে আছো ভালো থাকো, নিরাপদ থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতো ক্লাস আমি শেষ করছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।